গাজা উপত্যকা গুড়িয়ে দেওয়ার কোনো যুক্তি নেই, ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। অভিবাসন নীতির প্রতিবাদ দমনে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়ে পূর্ণশক্তি প্রয়োগের আদেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের সঙ্গে সামরিক সংঘাতে জয় দাবি করে জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাষণের বিরুদ্ধে ক্ষোভ জানালো নয়াদিল্লি। ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির নেতাদের বিচার করার আহ্বান জানালেন তুরস্কের প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পক্ষে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকাকে আরও গুড়িয়ে দেওয়ার কোনো সামরিক যুক্তি নেই। ওবামার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গাজার মানবিক সংকট উপেক্ষা করা অগ্রহণযোগ্য, সমাধানের পথ খুঁজে বের করতে হবে। অন্যদিকে শুক্রবার আয়ারল্যান্ডের ডাবলিনে এক অনুষ্ঠানে ওবামা বলেছেন, ইসরায়েলের সব নীতিতে একমত না হয় তিনি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু হতে পারেননি। ওবামার এই মন্তব্যে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উত্তপ্ত হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে অভিবাসন বিরোধী নীতির প্রতিবাদে বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে পূর্ণশক্তি প্রয়োগের অনুমতি দিয়েছেন তিনি। তবে ওরেগন অঙ্গরাজ্যের গভর্নর টিনা কোটেক বলেছেন, পোর্টল্যান্ডে কোনো নিরাপত্তা হুমকি নেই। ক্ষমতার অপব্যবহার করে প্রেসিডেন্ট সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। বেশ কিছুদিন ধরে ওরেগনের পোর্টল্যান্ড শহরে বিক্ষোভ করছেন অ্যান্টিফেসিস্ট বা এন্টিফা আন্দোলনকারীরা। ট্রাম্প এই সংগঠনকে সন্ত্রাসবাদী হিসেবে আখ্যা দিয়েছেন। ভারতের আন্দোলনকারী জলবায়ু কর্মী এবং বলিউডের জনপ্রিয় সিনেমা 3 ইডিয়টসের বাস্তব চরিত্র হিসেবে পরিচিত সোনম ওয়াংচুক পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ রাখেন। আরব বসন্ত, নেপাল ও বাংলাদেশের আন্দোলনের উদাহরণ টেনে স্থানীয় মানুষকে উস্কে দিয়েছেন। শনিবার সংবাদ সম্মেলনে লাদাখ পুলিশের মহাপরিচালক এস.ডি. সিং জামওয়াল এমন অভিযোগ করেছেন। তিনি বলেছেন, একজন পাকিস্তানি গোয়েন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওয়াংচুকের সঙ্গে যোগাযোগ রাখতেন। ওয়াংচুক বাংলাদেশও সফর করেছেন। আলাদা রাজ্য গঠন ও লাদাখকে সংবিধানের 6ষ্ঠ তফসিলভুক্ত করার দাবিতে আন্দোলন করছেন ওয়াংচুক। ভারতের সঙ্গে সামরিক সংঘাতে জয় দাবি করে শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাষণের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে নয়াদিল্লি। জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সচিব পেটাল গাহলোট অভিযোগ করেছেন, ইসলামাবাদ সন্ত্রাসবাদকে মহিমান্বিত করে। শেহবাজকে খোঁচা দিয়ে গাহলোট বলেছেন, যদি ধ্বংসপ্রাপ্ত রানওয়ে এবং পুড়ে যাওয়া হ্যাঙ্গারগুলোকে বিজয়ের মতো দেখায় তাহলে পাকিস্তান তা উপভোগ করতে পারে। উল্লেখ্য, সাধারণ পরিষদের ভাষণে শেহবাজ বলেছিলেন, চলতি বছরের মে মাসে তার দেশ বিনা উস্কানিতে আগ্রাসনের মুখোমুখি হয়েছিল, শত্রুদের অপমানিত করে ফেরত পাঠিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুর্লভ খনিজ পদার্থ দেখিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান অসীম মনির। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকের সময় কাঠের বাক্সে রাখা বিরল মাটির খনিজ পদার্থ দেখান তারা। গেল এপ্রিল মাসে পাকিস্তানে এক খনিজ সম্মেলনে প্রধানমন্ত্রী শেহবাজ বলেছিলেন, পাকিস্তান খনিজ সম্পদ আহরণ করে $1 ট্রিলিয়ন আয় করতে পারে, দেশের অর্থনীতিকে বদলে দিতে পারে। সেই ধারাবাহিকতায় ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েকটি সমঝোতা স্মারক সই হয়েছে। আগামী বছরের মার্চে নেপালে নির্বাচনে অংশ নেবেন দেশটিতে সাম্প্রতিক গণ আন্দোলনের অন্যতম নেতা সুধন গুরুং ও তার সহযোগীরা। 36 বছর বয়সী গুরুং জানিয়েছেন, দুর্নীতি ও দমন নীতির বিরুদ্ধে লড়াই শুধু রাস্তায় নয়, রাজনীতিতেও চলবে। তাদের আন্দোলন জনগণের সরকার প্রতিষ্ঠার সংগ্রাম। নেপালের সাবেক সরকারের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকে বিক্ষোভের সূত্রপাত হয়। দ্রুত সেই ক্ষোভ দুর্নীতি, বৈষম্য ও বেকারত্বের বিরুদ্ধে জাতীয় আন্দোলনে রূপান্তর হয়। আন্দোলন দমনে সরকার বল প্রয়োগ করলে সহিংসতায় প্রাণ হারান 73 জন, আহত হন হাজারো মানুষ। এদিকে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি অব নেপালের চেয়ারম্যান কে.পি. শর্মা ওলি বলেছেন, বর্তমান সরকারের কাছে নেপালকে তুলে দিয়ে পালাবেন না। নেপালের ভক্তপুরের গুন্ডু এলাকায় ইউএমএল-এর যুব শাখার সমাবেশে ওলি একথা বলেন। চলতি মাসের শুরুর দিকে জেনজি আন্দোলনের তোপে পদত্যাগে বাধ্য হয়েছিলেন তিনি। নেপালের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছাড়ার 18 দিন পর এটি ছিল ওলির প্রথম প্রকাশ্য বক্তৃতা।
9 দিন নেপালের সেনাবাহিনী নিরাপত্তা সুরক্ষায় থাকার পর 18 সেপ্টেম্বর তিনি গুন্ডুতে ভাড়া বাসায় ওঠেন। ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় তামিলাগা ভেটরি কাজাগাম দলের জনসভায় পদদলিত হয়ে 39 জন নিহতের ঘটনায় শোক জানিয়েছেন দলটির প্রধান ও চলচ্চিত্র অভিনেতা থালাপাতি বিজয়। শনিবার ওই জনসভায় একটি বাসের ছাদে উঠে ভাষণ দিচ্ছিলেন বিজয়। তখন কয়েকজন অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদের পানির বোতল ছুড়ে দেন বিজয়। বোতল নেয়ার জন্য হুড়োহুড়িতে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন। আগামী বছর তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন, তার আগে ব্যাপক মিটিং মিছিল করছেন বিজয়। স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছে ইউরোপের ছোট দেশ সান মারিনো। শনিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে এই ঘোষণা দেন সান মারিনোর পররাষ্ট্রমন্ত্রী লুকা বেক্কারি। তিনি বলেছেন, রাষ্ট্র প্রতিষ্ঠা ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার। জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের ভেতরে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে তার দেশ। ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে শুধু সমালোচনা করে দায়িত্ব শেষ না করে ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানিয়েছেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, গাজার পুনর্গঠনের জন্য 100 বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ জরুরি। আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ প্রচেষ্টায় এ অর্থ সংগ্রহ করতে হবে। এসব অর্থ দিয়ে ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল এবং মৌলিক কাঠামো পুনর্নির্মাণ করা হবে। Netanyahu denilen katil salondaki o মস্কোর বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালালে কঠোর জবাব দেয়া হবে। শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে এমন হুঁশিয়ারি জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। পশ্চিমা বিশ্বকে সতর্ক করে তিনি বলেন, রাশিয়ার আকাশসীমায় উড়োজাহাজ ভূপাতিত করার চেষ্টা করলে ভয়াবহ ফলাফল হবে। ল্যাভরভ আরও বলেন, রাশিয়ার আকাশসীমায় কোনো উড়ন্ত বস্তু ভূপাতিত করার চেষ্টা করলে সেটি হবে সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার বড় লঙ্ঘন। যারা এই ধরনের চেষ্টা করবে তারা পস্তাবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের ওপর আবারও পারমাণবিক নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ অবৈধ ও অকার্যকর। তার দাবি, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন ও পরমাণু চুক্তির মৌলিক নীতিমালা লঙ্ঘন করছে। এটি ইরানকে চাপে ফেলে ভূ রাজনৈতিক স্বার্থ হাসিল করতে একতরফা পদক্ষেপ। এ ধরনের পদক্ষেপ শুধু মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে না, বরং বৈশ্বিক কূটনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে। মস্কো মনে করে, নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে নয়, ইরানের সঙ্গে আলোচনা করে সমাধান খুঁজতে হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।